পোস্টাল ব্যালটে ধানের শীষকে পেছনে রাখা ও অন্য প্রতীককে সামনে রেখে সুবিধা দেওয়ার অভিযোগ করছে বিএনপি। তবে ইসি কর্মকর্তা বলছেন নিয়ম মেনেই কাজ হয়েছে। আর ধ্বনি ও ভাষা গবেষকের মত, উপর থেকে নিচ বা ডান থেকে বাম দুরকমভাবেই বর্ণক্রম সাজানো যায়। একজন বিশেষজ্ঞ জানান, ভোটের দিনের ব্যালট আর পোস্টাল ব্যালট এক হবে না। জুলিয়া তানহার প্রতিবেদন। এবারই প্রথম প্রবাসী বাংলাদেশি ভোটাররা ও দেশের ভেতরে জরুরি কাজে থাকা নাগরিকদের পোস্টাল ব্যালটে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন 7,60,000 প্রবাসী, আর দেশে 12,76,000। ছাপানোর পর ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানোর কাজ চলছে। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান যেভাবে করা হয়েছে তাতে অন্য প্রতীককে সুবিধা দেওয়া হয়েছে, যদিও বিষয়টি নাকচ করেছে ইসি। এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে। যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত। এখানে যদি আপনি খেয়াল করেন, এখান থেকে এক থেকে অ্যালফাবেটিক্যাল অর্ডার বাংলায় এক থেকে শুরু হয়েছে আপেল আনারস হয়ে এক থেকে এইখানে আসছে খেজুর পর্যন্ত, রাইট? 24 সিরিয়াল এভাবে গেছে, এভাবে। এটা নির্বাচন কমিশন এই সিস্টেম বোধহয় প্রবলি আগের থেকেই করেন। সো এভাবে করে পুরো প্রতীকটা এভাবে আছে। আমরা ব্যালটে একই সিকোয়েন্স রেখেছি। প্রার্থী চূড়ান্ত হবার পরে ব্যালট ছাপাবে কমিশন, যেখানে প্রার্থীর নাম ও প্রতীক থাকে। কিন্তু পোস্টাল ব্যালট আগেই ছাপানো হয়েছে, যে কারণে শুধু প্রতীক রয়েছে। বিধিমালায় নিশ্চয় একটা বলা আছে যেইভাবে প্রতীকগুলো সাজাতে হবে। আমার ধারণা নিশ্চয় ইলেকশন কমিশন নতুন করে কোনো বিধি, এই পোস্টাল ব্যালটটা কেমন হবে সেই বিধান সংযুক্ত করেছে। বর্ণমালার সিরিয়াল দুভাবেই সাজানো যায়, ওপর থেকে নিচ বা ডান থেকে বাম। পোস্টাল ব্যালটে যে সিরিয়াল মানা হয়েছে তা সঠিক বলেই মত গবেষকের। আমরা যখন দেখছি যে এখানে কলাম সংখ্যা কম করা হয়েছে এবং সারির সংখ্যা এখানে বেশি, সেক্ষেত্রে উপর থেকে নিচে সাজানোটাই যথার্থ হয়েছে বলে আমি মনে করি। যদি সারির সংখ্যা এখানে কম থাকতো, তাহলে আমরা বাম থেকে ডানে লম্বাভাবে আরো অনেক দূর পর্যন্ত যেতে পারতাম। ফলে কোনো দলের প্রতীক যদি এমন কোনো অবস্থানে থাকে যেটা তার জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে বা খারাপ পরিস্থিতি তৈরি করেছে কারো মনে হতে পারে, কিন্তু আমরা যদি বর্ণক্রমের দিকে তাকাই তাহলে এখানে আসলে আপত্তি করার কোনো কিছু নেই। পোস্টাল ব্যালট ভাঁজ করলে ধানের শীষ সহ আরো 5টি প্রতীকের ওপর দিয়ে ভাঁজ পড়ে। আবার দ্বিতীয় পাতার শুরুর দিকেই আছে শাপলাকলি প্রতীক। এ দুটো নিয়েও আপত্তি জানিয়েছে বিএনপি। জুলিয়া তানহা, 71, ঢাকা। একজন প্রবাসীর বাসায় অনেক পোস্টাল ব্যালট পাওয়া নিয়ে সাফাই দিয়েছে নির্বাচন কমিশন। একজন কর্মকর্তার দাবি, ওই ঘটনায় প্রবাসীর খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। আর সচিব বলছেন, বিষয়টি নিয়ে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি বাহরাইনে এক প্রবাসীর বাসায় একসঙ্গে অনেক পোস্টাল ব্যালটের ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে উত্তাপ ছড়িয়েছে। ফারজানা আক্তারের প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বাহরাইনের একটি বাসায় প্রবাসী ভোটারদের হাতে হাতে ব্যালট পেপার। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে উঠেছে নানা বিতর্ক। ঘটনার বিস্তারিত জানতে চাইলে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেমের পরিচালক 71কে বলেন, প্রবাসীরা একে অন্যকে সহায়তা করতেই ব্যালট নিয়ে আলোচনা করছিলেন। পোস্টম্যান যখন গেছে এই দুইজনেরটা বা একজনেরটা ডেলিভার করতে, ওখানে গিয়ে দেখা যে ওই এক আশেপাশের অ্যাড্রেসে ওই এলাকায় এখানে 100টার উপরে ব্যালট আছে। তখন পোস্টম্যানও আর আমাদের বলছে, ঠিক আছে, এটা আমরা বিলি করে ফেলতে পারবো, অসুবিধা নেই। তখন আমাদের যারা ওখানে ভোটার ছিলেন, ওনারা তখন একসাথে হয়ে ওই সব লিস্ট করছিলেন আর কল দিয়ে আমাদের ভোটারদেরকে বলছিলেন, আপনারা আসেন, নিয়ে যান আপনাদের এটা। অ্যান্ড আমাদের বাংলাদেশ কমিউনিটি যারা এটা করেছেন, ওরা কিন্তু হেল্প করার জন্য, সবার কাছে যেন সুন্দর মতো এটা পৌঁছে সেইভাবে জন্য এটা করেছেন। পরে এ নিয়ে বাহরাইনে থাকা দূতাবাসের সাথে যোগাযোগ করে ইসি এবং ব্যালট পেপারগুলো ফেরত নেওয়া হয়। এমবাসি যখন জানার পর এমবাসি কিন্তু তখন আইডেন্টিফাই করে এনাদেরকে এমবাসিতে নিয়ে আসছে, ইনক্লুডিং বাহরাইন পোস্ট। এসে তখন ওনারা মিটিং করেছে। তখন বাহরাইন পোস্ট বলেছে, আমরা তো এটা গুড ফেথে দিয়েছি, যেহেতু ওনারা বলছে নিজেরা দিয়ে দিবে, হাউএভার লেট আস উইল টেক ইট ব্যাক। তখন এমবাসির মাধ্যমেই সবগুলা আবার নিয়ে গেছে। সন্ধ্যায় ইসি সচিব বলেন, পুরো বিষয়টি তদন্ত করা হবে। প্রবাসী ভোটাররা ভোটের একটা ব্যালট পেয়েছেন, এই আনন্দটুকু ধরে রাখার জন্য এটা কেউ
করে আপনার এটাকে তারপরে পোস্ট করেছেন। যেটা হয়েছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কোনো এনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই। বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে যে এইটা কেন ঘটলো। কয়েকটি আসনে গড়ে 10,000-এর মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা, যা ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফারজানা আক্তার, 71, ঢাকা। আসন সমঝোতার ঘোষণা দেয়া নিয়ে সংবাদ সম্মেলন ডেকেও স্থগিত করেছে 11 দলীয় জোট। জামায়াত ইসলামীর একজন নেতা জানান, আলোচনা চলমান রয়েছে, তারা আশাবাদী ইসলামী আন্দোলন জোটেই থাকবে। এদিকে চরমোনাই পীরের দলটি জানিয়েছে, ভোটে ইসলাম পন্থার এক বক্স নীতি বহাল রাখতে অঙ্গীকারবদ্ধ তারা। রাশেদ আনিসের প্রতিবেদন। আসন বণ্টনের ঘোষণা নিয়ে ইসলামী ঘরানার 11 দলীয় জোটে ধোঁয়াশা কাটছেই না। বুধবার সকালে এ নিয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে বিকেলে তা স্থগিত করা হয়। জামাতের এক নেতা জানান, জোটের অন্যতম দল ইসলামী আন্দোলনের সাথে এখনো আলোচনা চলমান রয়েছে। আলোচনা তো আপনার সময় আরো আছে, বাকি আমরা আলোচনার মধ্যেই আছি। আলোচনা ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে, টুকটাক কিছু বাকি আছে। মিনিমাম একটা ডেট দেবো, সেটাই তো পরিস্থিতি। কথা হলো প্রেস ব্রিফিংটা স্থগিত হচ্ছে, এটা একটা রিশিডিউল হবে, এটাই। অবশ্যই আমরা আশাবাদী, আমরা তো আশা নিয়ে কাজ করতেছি। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বৈঠক করছে ইসলামী আন্দোলন। পরে দলটি জানায়, ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনতে তারা এখনো অঙ্গীকারবদ্ধ। নির্বাচনটা আমরা কিভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কিভাবে বাস্তবায়িত হবে, এই বিষয়টা, এটা রূপরেখাটা আমরা আগামী 2-1 দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব। তিনি আরো বলেন, সমঝোতা না হলে বিকল্প সিদ্ধান্ত শিগগিরই জানিয়ে দেয়া হবে। যদি আমরা আমাদের পথ ভিন্ন হয়, যাতে সুসম্পর্কটা থাকে, সেই চেষ্টাও আমরা করব ইনশাআল্লাহ। রাশেদ আনিস, 71, ঢাকা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে ঢাকার 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আটকে দেন তারা। ফলে রাজধানীর বেশিরভাগ সড়কে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। মামুন হুসাইনের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর 3টি মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকার সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, 15 জানুয়ারিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুমোদন করতে হবে। আমাদের যৌক্তিক দাবি, আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি। 10 দিন, 15 দিন, 20 দিন সময় দিয়েছে, কিন্তু তারা দিন শেষে আমাদের অধ্যাদেশ দেয় নাই। আমরা এখন যে 11,000 শিক্ষার্থী আছে, ওদের এখন ভবিষ্যৎ কি? রাষ্ট্র আমাদেরকে এক প্রকারের তালবাহানার মধ্যে আমাদের জীবনটাকে ফেলাচ্ছে। আমাদেরকে বিভিন্ন ধরনের মিষ্টি কথায় আমরা শিক্ষার্থীরা যেটি নাম দিয়েছে মূলাবুজ, সেই মূলা ধরে দিয়ে আমাদেরকে ক্লাসরুমে ফিরিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা অবরোধ করে ঢাকার 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এগুলো হলো তাঁতিবাজার, সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়। এর ফলে রাজধানীর প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এখন রাস্তা যদি না খুলে দেয় আমি কিভাবে যাবো? হাজার যেমন বিভ্রান্তিতে পড়ছে। যারা নর্মাল কন্ডিশনে আছে তারা হয়তো দেখা যাচ্ছে অনেকটা সহ্য করে নেবে, কিন্তু যারা ইমার্জেন্সির ভিতরে আছে তাদের এটা তো কোনোভাবে মেকআপ করার মতো না। এখন একটা অ্যাম্বুলেন্স গেল, উনি মনে সিজারের, ওনার খুবই অবস্থা খারাপ। এদিকে অফিস আদালত চালুর দিনে এই অবরোধ নিয়ে মহাবিরক্ত বিভিন্ন যানবাহনের যাত্রীরা। গাড়িটা আসতেছে, রাস্তা অবরোধ, রাস্তা গাড়ি চলে না। ঢাকা মেডিকেল থেকে রিক্সা নিয়ে নীলক্ষেত পর্যন্ত আসছি, এই রোগীকে নিয়ে আমি হেঁটে যাচ্ছি। আমার 72 বয়স, আমি জীবনে দেখি নাই এরকম খারাপ ভাষার স্লোগান। সন্ধ্যার কিছু আগে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। মামুন হুসাইন, 71, ঢাকা। কেউ পোস্টাল ব্যালটের অপব্যবহার করতে চাইলে তা ঠেকানো হবে। বুধবার এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরও জানান, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতেই আপাতত অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে। আর পাকিস্তান ও তুরস্কের সাথে আলাদা কোনো জোট হয়নি বলেও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা একাধিক ভিডিওতে একটি বাসায় কয়েক ব্যক্তির কাছে অনেকগুলো ব্যালট পেপার সহ বিভিন্ন কথোপকথন জন্ম দিয়েছে বিতর্কের। পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে নতুন করে শুরু হয়েছে উদ্বেগ। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি জানান, এর অপব্যবহার রোধে চেষ্টা করা হচ্ছে। আমাদের যারা এই রাজনীতি ক্ষেত্রে বিচরণ করেন তারা সবাই যে পারফেক্ট মানুষ তা না, কোনোখানেই পারফেক্ট মানুষ নেই।
তো কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়। পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারপরে সেখান থেকে তারা ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে, কিন্তু মিশনের ভূমিকা যে খুব বেশি তা কিন্তু না। এদিকে নির্বাচনের আগে 1 মাস অন অ্যারাইভাল ভিসা বন্ধের বিষয়েও উত্তর দেন তিনি। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কানমনা ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি। সম্প্রতি সৌদি আরবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে উপদেষ্টার বৈঠক নিয়ে গুঞ্জনের পালে হাওয়া লেগেছে। এত আটি ভেঙে শ্বাস না খাওয়াই ভালো না। এমনকি পাকিস্তান ও তুরস্কের সাথে বাংলাদেশ জোট করছে বলেও অনেকে দাবি করছেন। জোটের বিষয়টি অবশ্য অস্বীকার করেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ এই পর্যন্ত কিন্তু কোনো জোটে ঢোকে নেই, অন্তত 1.5 বছরের মধ্যে আমি বলতে পারি যে আমরা কোনো জোটে ঢুকি নাই। আর চীনের সহায়তায় সামরিক ড্রোন কারখানা করার বিষয়ে অন্য দেশের সাথে সম্পর্কে যেন প্রভাব না পড়ে সেটি খেয়াল রাখা হবে বলে জানান উপদেষ্টা। তিনি জানান, গাজায় সেনা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। মূল কথা হলো যে 3টে শর্তের কথা বলা হয়েছে, যে কোনো অবস্থাতেই কিন্তু আমরা এই পরিবেশ সৃষ্টি না হলে যাব না, আমরা ওখানে লড়াই করতে যাব না। 1, 2 ওখানে আমরা কোনো এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সাথে আমাদের যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব না, সেক্ষেত্রে তো আমরা যাবো না। কাজে আমাদের শর্তগুলি যেগুলো এগুলি মোটামুটি পরিষ্কার, কিন্তু এরপরে আমরা চিন্তা ভাবনা করবো, কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত তো এখনো হয়নি। উপদেষ্টা কথা বলেন বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক নিয়েও। আরাকান আর্মির সাথে কোনো আনুষ্ঠানিক আলোচনা হবে না বলেও জানান তিনি। আমি এখনো বিশ্বাস করি যে এটা অনেক সময় লাগবে, এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে এবং আমাদেরকে আলটিমেটলি আরও দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে। ভারত বাংলাদেশ মিশন আবারও চালু, ইইউ এর সাথে সমঝোতা চুক্তির মতো বিষয়গুলো পরবর্তী সরকারের হাতে ছেড়ে যেতে চান পররাষ্ট্র উপদেষ্টা। সেটা আমি আশা করি যে আমার উত্তরাধিকারী যিনি হবেন তিনি খুব অল্প সময়ের মধ্যে করতে পারবেন, কারণ আমরা এর গ্রাউন্ড ওয়ার্কটা করে দিয়ে যাচ্ছি। নাদিয়া শারমিন, 71, ঢাকা। যে যাই বলুক না কেন, নির্বাচন 12 ফেব্রুয়ারি হবে। যুক্তরাষ্ট্রের 2 কূটনীতিকের সাথে বৈঠকে এমনটা বলেছেন প্রধান উপদেষ্টা। তার প্রেস সেক্রেটারি 71কে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা গুজব ছড়িয়ে জনমনে শঙ্কা তৈরির চেষ্টা করছে। আর আইনশৃঙ্খলা সহ নির্বাচনী পরিবেশ ঠিক আছে বলেও জানান শফিকুল আলম। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অব স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডর এটলার্জ মরিস টেনের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, নির্বাচন ঘিরে গুজব ছড়ানো হচ্ছে, জানিয়ে জনমনে বিভিন্ন শঙ্কা সৃষ্টি হচ্ছে। এ নিয়ে পরে 71-এর সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তাদের কোথাও কোনো পাত্তা নাই। তো এখন যেটা পাত্তা যেহেতু নাই, এখন যেহেতু এই মানে মিসইনফরমেশন, ফেক নিউজটা ছড়ানো খুব সহজ, সেই জন্য ওরা ইউটিউবে যাচ্ছেন, সেই জন্য তারা ফেসবুকে যাচ্ছেন, টিকটকে যাচ্ছেন, যে এই ধরনের কথাবার্তা বলছেন যে দেখেন নির্বাচন হবে কিনা। 12 তারিখে নির্বাচন হবে, একদিন পরেও না, একদিন আগেও না। এবং আবারও বলি, ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারবে। এদিকে নির্বাচনের আগে ঢাকা সহ দেশের কয়েক জায়গায় হত্যার ঘটনা ঘটেছে। তবে প্রেস সেক্রেটারি জানান, যাদের হুমকি রয়েছে তাদের পুলিশি নিরাপত্তা দিচ্ছে সরকার। আমরা সবকিছুতে অ্যালার্ট আছি, সিকিউরিটি ফোর্সেসগুলো তারা তাদের মতো কাজগুলো করছে। আমাদের মাত্র 28 দিন, মানে 4 সপ্তাহ আছে ইলেকশনের। আমরা মনে করি যে খুব সুন্দরভাবে ইলেকশনটা হবে। আর নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে ক্ষোভ জানিয়েছে কোনো সংগঠন। নিরাপত্তা শঙ্কা জানিয়েছে দলটির নেতারা। সব পার্টির সবার নিরাপত্তা দেওয়ার বিষয়ে গভর্নমেন্ট খেয়াল রাখবে, আর যার যত বেশি রিস্ক তাকে তত বেশি তার বিষয়টা তত বেশি কনসিডার করা হবে। সামনে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে বলেও জানান প্রেস সেক্রেটারি। মোহন ইসলাম, 71, ঢাকা। কান্নার আতঙ্ক ভর করেছে টেকনাফের হোয়াইটকংয়ের তেতছি ব্রিজ এলাকায়। মঙ্গলবার দুপুর থেকে গোলাগুলির শব্দ বন্ধ হলেও এখনও তাজা বুলেট আর মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর ইউনিফর্ম মিলছে বিভিন্ন জায়গায়। এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত ঘেঁষা মাছের প্রকল্পে তাদের আস্তানা করাতেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিজিবির ভূমিকা নিয়েও আছে তীব্র ক্ষোভ। বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর, ক্যামেরায় ছিলেন মাহফুজুর রহমান।
এই কান্না বাংলাদেশের। টেকনাফ রাখাইন সীমান্ত ঘেঁষা হয়কংয়ের হুজাইফার পরিবার যেন বাংলাদেশের হয়ে কাঁদছে। এই কান্নার আওয়াজ কি পৌঁছায় কর্তৃপক্ষের কানে? হুজাইফার দোষ আসলে কি ছিল? এই জবাব কে দেবে? বিজেপির আর গাত ফরে না, ওর গাত ফরে আসে চলি ওরে। এখন গাড়ি মাঝে আটকে থাকে, এখন গুলি বাইর করে নাই, ওরা ভুলে গেছে। আরে আল্লাহ, ও আল্লাহ, ও দেশবাসী মা বোনান, আর নাদিরে সিঙ্গাপুরের চিকিৎসা চাই, আর নাদিরও চাঙ্গা বিবারের সিঙ্গাপুর যা চিকিৎসা করছে, আর নাদিরও চিকিৎসা চাই। আমরা ডাক্তার ইউনূস স্যারের কাছে দাবি জানাই, আমার বাচ্চার উন্নতির চিকিৎসা চাই। কিন্তু এই অসহায়ত্ব কেন? হুজাইফার বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্ত। তাহলে কিভাবে, কোন কারণে গুলি কিংবা মাইন বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে বাংলাদেশের অংশে? এর প্রথম ক্লুটি মেলে এ পোশাক থেকে। স্থানীয়রা বলছেন এটি রোহিঙ্গাদের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের একজন কমান্ডার পর্যায়ের উর্দি, যা সকালে পাওয়া যায় এই গ্রামের পাশের একটি খাল থেকে। আমার ঘের হচ্ছে আপনি সীমান্তর কাছাকাছি। আমি যখন সকালে ওদিকে গেলাম, আমার সীমান্তের এই পাশে একটু দাঁড়ালাম, তখন এখানে মাছ ধরতেছে। আমি কিন্তু মাছ ধরার এটা দেখতে দেখতে হঠাৎ দেখি আমি ওদিকে চোখ গেছে, 2-1টা পোলা পয়েন্ট, ওই দেখতেছি ওখানে মানে এই কাপড় কতগুলো কুড়াচ্ছে। টেস্ট দিতে হয়, কাকরা আনলেও টেস্ট দিতে হয়। এর জন্য এরা মূলত ব্যবসা করতে ওখানে দাঁড়াইছে আর কি। ও আমাদের বাংলাদেশের সীমানে যে প্রজেক্টগুলো আছে না, ওইখানে আস্তানা করছে এরা রোহিঙ্গারা, আরসা, ওই নবিসন বাহিনী, এই সেই ওগুলো। এলাকাবাসী বলছে সীমান্ত ঘেঁষা মাছের প্রকল্পগুলো ওই সশস্ত্র গোষ্ঠী দখলে নেওয়ার পর থেকেই আরাকান আর্মিদের সঙ্গে শুরু হয়েছে গন্ডগোল, চলছে আধিপত্যের লড়াই। এরা কিভাবে আমাদের দেশের ভূখণ্ডে এসে কিভাবে গুলি করবে আরাকান আর্মি? আমরা এদের বিচার চাই। ওখানে মাছের গের আছে, বাংলাদেশে আমাদের গের আছে, এখানে আমরা গেরে গেলে ওখানে মাইন বসে রাখছে। ওখানে গেলে মতো ফুটে যে পাটা চলে যায়, পাটা বেশি হয়ে যায়। একদিন গত পরশু দিনে একদিন পা চলে গেছে। ওই আরাকান মগরা এসে গুলি করছে আমাদের এই বাড়িতে, আমার ভাইয়ের বাড়িতে, বিভিন্ন জায়গায় হেস্তানা পড়ছে মানুষ। মঙ্গলবার দুপুর থেকে গোলাগুলির শব্দ না আসলেও এখনো সীমান্ত ঘেঁষে অবস্থান ধরে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটি, যা আবারও পরিস্থিতি ভয়াবহ করে তুলতে পারে বলে মনে করছে গ্রামবাসী। সুমন তানভীর, টেকনাফ, কক্সবাজার। আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহী বরিশালের কর্মজীবী নারী ভোটাররা। রাজনৈতিক দলগুলোর কাছে সকল প্রকার বৈষম্যের অবসান চান তারা। শুধু প্রতিশ্রুতি নয়, কর্মক্ষেত্রে তাদের জন্য যে প্রার্থী বাস্তব পদক্ষেপ নেবেন, এবার তাদেরকে ভোট দেওয়ার জন্য বেছে নিতে চান নারী ভোটাররা। বিধান সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুরুষের পাশাপাশি বরিশালের নারী ভোটারদের রয়েছে উচ্ছ্বাস উৎকণ্ঠা। এবার একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন নারীরা। তবে জেলার কর্মজীবী নারীরা ভিন্নভাবে দেখছেন এবারের নির্বাচনকে। পুরুষের পাশাপাশি কেবল চাকরি নয়, ব্যবসার ক্ষেত্রেও এখানকার নারীদের সফলতা অনেক। তাই নারীরা চান নিরাপদে তারা যেন ব্যবসা পরিচালনা করতে পারেন, এমন প্রতিশ্রুতি যে দল দেবে সেই দলের প্রার্থীকে বেছে নেবেন। এমন একজন প্রার্থী চাই যে অন্তত মানুষের পাশে এসে দাঁড়াবে, তার ব্যবসা খাতে হোক, তার কৃষি খাতে হোক, তার অন্য যে সমস্ত জায়গায় সে ইনভেস্ট করতেছে সেই জায়গাটা যেন স্বচ্ছতা থাকে এবং কোনো সিন্ডিকেট এসে যেন তাদের কাছে কোনো চাঁদা আদায় না করতে পারে। আমাদের নারীদের নিরাপত্তাটা আপনারা মাথায় রাখবেন। আমরা যদি নির্বিঘ্নে ব্যবসা করতে পারি, দেশের উন্নতি এবং দেশ অবশ্যই সচ্ছলতার দিকেই যাবে। এরকম নারী নেতৃত্ব আসুক বা এরকম পুরুষ নেতৃত্ব আসুক যে আমার ব্যক্তিগত ব্যবসায়ের ক্ষেত্রে বা আরেকজনের ব্যক্তিগত ব্যবসায়ের ক্ষেত্রে নির্বিঘ্নে যেন তারা ব্যবসা করতে পারে, চাঁদাবাজি ছাড়া। উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি বলেন, নারীদের জন্য 5 পাক হারে ঋণ দেওয়ার বিষয়টি আরো সহজ করতে হবে। এজন্য তারা রাজনৈতিক দলগুলোর ইশতেহার দেখেই প্রার্থী বাছাই করবেন। 175 জন নারী উদ্যোক্তা আমার উইমেন চেম্বারে আছে এবং আমরা চাই যে এই 175 জন হোক বা অন্য যে নারী উদ্যোক্তারা আছে, ওরা সহজ শর্তে ব্যাংক থেকে 5% যে লোনটা আছে নারীদের জন্য, সেটি নিয়ে ওরা নির্বিঘ্নেই যেন ব্যবসাটা করতে পারে। অনেকে মনে করেন এবারে সরকার হবে নারী বান্ধব, যারা নারীর অধিকার রক্ষা করা এবং সব ক্ষেত্রে নারী নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখবে। আর নারীর প্রতি সকল বৈষম্য দূরীকরণের আন্তর্জাতিক চুক্তি সিডো সনদের বাস্তবায়নের কথা বলেন উন্নয়ন কর্মীরা।
এটা হয়তো আমাদের অনেকের মধ্যে এই জ্ঞানটা নাই যে যেই সমাজে নারী পুরুষের বৈষম্য হয় সেই সমাজে সুস্থ পুরুষের মানসিকতাও তৈরি হয় না। সুতরাং এটা আমাদের প্রথম দরকার। বরিশাল সদর আসনে মোট ভোটার 5,01,303 জন, যার মধ্যে নারী ভোটার আছেন 2,50,617 জন। মনিরা কাজুরি, ৭১। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আমেজ চলছে এখন ইতালিতেও। দেশের জনপ্রতিনিধি নির্বাচনে এবার প্রবাসীরাও ভোটে অংশগ্রহণ করছে বিধায় উচ্ছ্বসিত তারা। আইনের সুশাসন, বাকস্বাধীনতা এবং প্রবাসীদের মর্যাদা রক্ষার দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান নতুন সরকারের কাছে। লাবণ্য চৌধুরীর তৃতীয় পর্বের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইতালিতে প্রায় 5 দশকের অধিক সময় ধরে চলছে প্রবাসী বাংলাদেশিদের বসবাস। প্রবাসী বাংলাদেশিরা তাদের জীবন ও জীবিকার ফাঁকে দেশে ও প্রবাসে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক কার্যক্রমে অংশগ্রহণ করে। তাদের প্রত্যাশা দেশের সমৃদ্ধি ও উন্নয়ন। সে কারণেই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের চাওয়া দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক, সেই সঙ্গে নিশ্চিত হোক বাক স্বাধীনতা। বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের পরে আমরা প্রবাসীরা যেমন আছি এখন, যেমন মন খুলে কথা বলতে পারি, মন খুলে দেখতে পারি, এরকম একটা নতুন বাংলাদেশের সম্ভাবনা আমরা সবসময় কামনা করি। বাংলাদেশে একজন মানুষ যখন গড় থেকে বের হয়, সে যেভাবে আবার নিশ্চিন্তভাবে সে আবার গড়ে ফিরত আসতে পারে। আমরা আগামী যেই সরকার গঠন করুক তার কাছে আমাদের একটাই প্রত্যাশা, বাংলাদেশের আইনের শাসন কায়েম হোক। দেশে প্রবাসীদের বিভিন্ন ক্ষেত্রে হয়রানি রোধ ও মর্যাদা রক্ষার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তারা চেয়েছেন একটি প্রবাসী ডেস্ক, যেখানে প্রবাসীদের সমস্যা ও প্রতিকূলতাগুলো উত্থাপনের জায়গা সৃষ্টি হবে আর সমাধানের পথে যাবে প্রবাস বান্ধব সরকার। যে সরকারই বাংলাদেশে নির্বাচিত হবে সেই সরকার যেন আমাদের দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করে এবং গণতন্ত্র যত পূর্ণ প্রতিষ্ঠা হয়। আমরা প্রবাসীদের একটাই দাবি থাকবে, আমরা প্রবাসীরা যেন বাংলাদেশে গিয়ে প্রবাসীদের মর্যাদার যেন আমরা পাই। কি কি নির্যাতনের শিকার হই এইগুলো রাখার জন্য যদি একটা কমপ্লেন বক্স রাখা হয়, তাইলে প্রত্যেকেই এটা যার যার যে বিড়ম্বনা করে এটা রাখতে পারবে। লাবণ্য চৌধুরী, ৭১। 4 বছর পর আবারও বিশ্বকাপ ট্রফি নিয়ে মেতে উঠল বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে দিনভর ঢাকায় শোভা পেল ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতীক। সকাল 10টায় বিশেষ বিমানযোগে ট্রফি নিয়ে ঢাকায় আসেন 2002 বিশ্বকাপ জয়ী তারকা গিলবার্টো সিলভা। আরও জানাচ্ছেন পার্থ বণিক। 6 কনফেডারেশন, 206 দেশ, 2.5 বছরের বাছাই পর্বে সব ধুমধুমার লড়াই। এসব কিছুর পরেই আসে ফিফা বিশ্বকাপ, যেখানে 48টা দেশ এবার জুনে লড়বে এই সোনালী ট্রফিটার জন্য। ফিফা ওয়ার্ল্ড ট্রফি ট্যুরের অংশ হিসেবে এই ওয়ার্ল্ড কাপ ট্রফি এখন বাংলাদেশের ফুটবল ফ্যানরা সবাই উপভোগ করছেন এই অনন্য শৈল্পিক নিদর্শন। বিশ্বকাপের আগে এবার 30টি দেশ ভ্রমণ করছে ওয়ার্ল্ড কাপ ট্রফি। 150 দিনের এই ট্যুরে ঢাকা স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছে নিজের ফুটবল ক্রেজ দিয়ে। যে ক্রেজের দেখা মিলল ট্রফি এক্সিবিশনের সময়ও। রাজধানীর 5 তারকা হোটেলে ফিফা বিশ্বকাপ ট্রফি দেখতে ফ্যানদের মাঝে ছিল এক্সাইটমেন্ট। ঘড়ির কাঁটায় দুপুর 2:30টা বাজতেই আগে থেকে সিলেক্টেড ফ্যান আর অতিথিদের সামনে আনা হয় বহু আরাধ্য সেই ট্রফি। লাইন লম্বা হলেও বিশ্বকাপ ট্রফি দর্শনে সবাই ছিলেন এক্সাইটেড। জীবনে অনেক কারণেই তো অপেক্ষা করতে হয়েছে, তবে এবারের অপেক্ষা মধুর। বিশ্বকাপ শিরোপা দেখার আগের এই উৎসাহ হাসিতে পরিণত হয়েছে সোনালী ট্রফির কাছাকাছি যেতেই। স্পন্সর কোম্পানির ফ্রেমে দাঁড়িয়ে সবাই দিয়েছেন পোজ, বিশ্বজয়ের চাইতে যা কম কি। বুধবার সকাল 10টায় ঢাকায় অবতরণ করে বিশ্বকাপ বহনকারী বিশেষ বিমান। সেখানে ট্রফি নিয়ে নেমে আসেন 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্টো সিলভা। বাফুফে কর্তাদের সাথে ট্রফি রিসিভ করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া ও মোরসালিন। বিমানবন্দরের পর এদিন এক্সিবিশন সেন্টারেও ছবি তুলতে দেখা গেছে দুজনকে। জানিয়েছেন বিশ্বকাপ ট্রফির সোনার পরশে এগিয়ে যাক দেশের ফুটবল। আমি চাই অনেক এগিয়ে যাইতে হবে। আই থিঙ্ক সবাই চায়, না আপনিও চান, আমি জানি না আপনি চান নাকি, বাট ম্যাক্সিমামটা চাই বাংলাদেশ ফুটবলে অনেক এগিয়ে যাবে। না, ফার্স্টলি আমি থ্যাঙ্ক জানাতে চাই কোকাকোলাকে, ওয়ার্ল্ড কাপ ট্রফি বাংলাদেশে এনেছে।
এটা অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা এই অনুপ্রেরণা কাজে লাগিয়ে অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যেটা করা দরকার আমরা ইনশাল্লাহ সেটা করি। বাফুফে কর্তা থেকে আমন্ত্রিত সাবেক ফুটবলাররা এদিন বিশ্বকাপের সাথে ছবি তুলেছেন। উচ্ছ্বাসের পাশাপাশি জানিয়ে গেছেন কার হাতে দেখতে চান এবারের বিশ্বকাপ ট্রফিটা। পার্থ বণিক, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।